আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। দীর্ঘ সব বিরতির পর একটা করে পর্ব নিয়ে আসি আপনাদের কাছে। আসলে এটা খুব বাস্তব একটা কথা যে যদি চোখের সামনে কেউ না থাকে তাহলে তার কথা মনে থাকবে না। এটাই স্বাভাবিক, এটাই সত্য। আমারও খানিকটা সেটাই হয়েছে। কাজের এত লম্বা বিরতির পর আমি একটা করে ভিডিও নিয়ে যখন আসি, অনেকেই আমার কথা ভুলে যান, অনেকেই মনে করেন সালমা আপু তো ভিডিও দিচ্ছে না। সালমা আপুর কথা মনেও থাকে না অনেকের। আর আমার কথা কি বলবো, প্রায় 11-12 দিন হয়ে গেছে আমার খালা নেই, একা হাতে সংসার, ছোটাছুটি, বাচ্চাদের নিয়ে কোচিং, দৌড়াদৌড়ি। তো এসব করতে করতে না নিজের কাজ করবার কোনো আগ্রহই আর থাকে না। সরি, নিজের কাজ না বলি যে অন ক্যামেরায় কাজ করবার কোনো আগ্রহ থাকে না। প্রথমেই দেখলেন যে আমি কিছু কোকো স্ট্যান্ড এনেছি, সেগুলো আমার নতুন গাছে লাগিয়ে দিলাম। ইউনিকে আজকাল বারান্দাতে একটু বেশি সময় রাখতে হয়, কারণ আমি একা হাতে সব কাজ করছি। ইউনি আমার পিছে পিছে ঘুরলে আমার অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়, ও অনেক বেশি দুষ্টুমি করতে থাকে। তো কেউ একটু লম্বা সময় বারান্দায় রেখে তারপর আমি আমার বাসার অন্য কাজগুলো করি। আর খালা যেহেতু নেই, একা হাতে সব কিছু করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বাজার, রান্না, ঘর গোছানো, পরিষ্কার করা। তো আসলে আমি খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি কাজ করতে করতে। সেসব ভিডিও রাখা এবং তারপর সেখানে ভয়েস দেয়া, এডিট করা, অতটা ধৈর্য কিংবা সহ্য শক্তি আর আগের মতো নেই, যেই কারণে ভিডিও নিয়ে আসাও হচ্ছে কম। আপনারা সবাই কেমন আছেন বলুন? কি করব বলুন? খালা নেই, কাজেই নিজের সব কাজই করতে হবে। আজ আমি কিচেনের কিছু অংশ, বারান্দা এবং আরও কিছু টুকটাক অংশ আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে অনেক কাজই করে নিয়েছি অফ ক্যামেরায়, যেমন ঘরগুলো গোছানো, ডাস্টিং করা, তারপর বাচ্চাদের কাপড়গুলো ভাঁজ করে যার যার ড্রয়ারে রেখে দেয়া, আরও খাবার টেবিলের অংশগুলো গোছানো, পরিষ্কার করা, এগুলো সব করা হয়েছে। কিন্তু সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমে গিয়েছে। নাস্তার পর সবাই যার যার কাজে বের হয়ে গেছে, ছোটো মেয়ে স্কুলে, বড় মেয়ে কোচিং, সাহেব তার জায়গায়। কাজেই একা বাসার এই কাজগুলো গোছানো এখন আমার দায়িত্ব। আর আমার দায়িত্বের অংশটা আমাকে করতেই হবে, সংসার তো আর আমি অন্যের ঘাড়ে ছেড়ে দিতে পারছি না। তো আপনাদের সাথে গল্প করতে করতেই না হয় আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আজ খাবারের টেবিল থেকে যখন সব কিছু সরিয়ে এদিকে আনছিলাম, তখন বারবার চাচ্ছিলাম যে কোনোভাবেই আমার খালা আমার কাছে আসুক। কিন্তু ফোন দিয়ে জানলাম তিনি নাকি টিকিট পাচ্ছেন না। মাসের 8 তারিখ, উনি গিয়েছেন অলমোস্ট 11-12 দিন হয়ে গেছে। ভাই আমি জানি না কবে উনি টিকিট পাবেন, কবে উনি ফিরবেন। তো খালা কাহিনী বাদ দিই, নিজের কাহিনীতে ফিরে আসি। অনেক লম্বা বিরতি দিয়ে আমি যেহেতু ভিডিও দিচ্ছি, আমি জানি না আমার এই চ্যানেলের কী অবস্থা। চ্যানেলের ভিউ তো এত খারাপ এবং চ্যানেলের ইমপ্রেশন এত ডাউন হয়ে গেছে যে এটা আর আদৌ কখনো আপ হবে কি না সেটাও বুঝতে পারছি না। চ্যানেলটা ছেড়ে চলে যাওয়ার জন্য মোটামুটি মেন্টালি রেডিই ছিলাম। কিন্তু দু একজন না, বেশ কিছু আপুর ভালোবাসার কারণে ছেড়ে চলে যেতে পারছি না। শক্ত ডিসিশনটা নিতে গিয়ে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছি। পরিপূর্ণভাবে সময় দিতে না পারলে চ্যানেল চালানোটা অনেকটা বোকামি। গতকাল আমি শিশিরের ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখেছি, কিন্তু মনে নেই আমি ওখানে কমেন্ট করেছি কি করিনি। আমি কমেন্ট লিখেছি, কিন্তু কমেন্টটা ওখানে দিয়েছি কি না সেটাও আমার মনে নেই। তো শিশিরের ভিডিওর প্রত্যেকটা কথার সাথে আমি একমত যে ইউটিউবে আসলে তারাই কাজ করতে পারবেন যাদের অসীম ধৈর্য আছে, যাদের সহ্য শক্তি অনেক বেশি, যারা অনেক নেগেটিভিটিকে ইগনোর করে চলতে পারেন, যাদের পরিশ্রম করার মানসিকতা আছে, ধৈর্য শক্তি অনেক বেশি আছে, তারাই ইউটিউবে সাকসেসফুল হতে পারবে কিংবা ইউটিউবে কাজ করে যেতে পারবে। সাকসেসফুল হওয়াটা তো আসলে এখানে একটা ভাগ্যেরও ব্যাপার। তো এই অংশগুলোর সাথে আমি পুরোপুরি একমত। একটা সময় ছিল আমারও প্রচুর ধৈর্য ছিল, আমি প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতাম। কিন্তু এখন ধৈর্য, সহ্য সব কিছুই কমে গিয়েছে। আসলে ঘর, সংসার, ছোটাছুটি, বাইরে বাচ্চা নিয়ে দৌড়ানো, এত কিছুর পর একটা ভিডিওকে এডিট করে ভয়েস দেওয়ার মতন ধৈর্য আমার নেই। আমার কাছে মনে হয় প্রত্যাশা এবং প্রাপ্তির একটা মিলন রেখা থাকা উচিত, যেটাকে এখন আর কোনোভাবেই মিলানো যাচ্ছে না। আর সেই জন্যই ইউটিউবে ভিডিও দেয়া, ইউটিউবে কাজ করবার মন মানসিকতা অনেকটাই ভেঙে পড়েছে। আর আমার সমসাময়িক যেসব আপুরা ছিলেন তাদের মধ্যে অধিকাংশই ইউটিউব ছেড়ে চলে গেছেন।
তো যে কারণে আগের মতন সেই ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ কোনোটাই কেন জানি ইউটিউবের প্রতি এখন আর বোধ করছি না। এছাড়াও আমি মানসিকভাবে বিভিন্ন কাজেই খুব বেশি এফেক্টেড হয়ে পড়ি। আগে এতটা পড়তাম না, আজকাল পড়ি। কোনো কষ্টবোধের কোনো কিছু ঘটলে কিংবা সামাজিক কোনো অবক্ষয় দেখলে কিংবা পারিপার্শ্বিক কোনো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি দেখলেই আমার তখন সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। না, অন্য কাজগুলো চলে, কিন্তু ইউটিউবে কাজ করবার মতন মানসিকতা আমার তখন নষ্ট হয়ে যায়। আমার মাথায় তখন সারাক্ষণ ওই বিষয়টা চলতে থাকে। তো যেই কারণে আমি নিজেকে স্থির করে এসে ভয়েস দিয়ে একটা ভিডিও রেডি করব কিংবা আপনাদের সামনে তুলে ধরবো, সেই মানসিকতায় আমি থাকি না। বর্তমানে গাজার পরিস্থিতি নিয়ে আমার এত বেশি খারাপ লাগা কাজ করছিল যে আমি কারো ভিডিও দেখতে পারিনি, কোনো ভিডিওতে কমেন্ট করতে পারিনি। হয়তো আমি দেখেছি কিন্তু কমেন্ট করিনি, কারণ আমার লিখার মতন কোনো মানসিকতা ছিল না। তো এইসব কারণে দেখা যাচ্ছে যে অনেকে জানতেই পারছে না আমি তাদের ভিডিও দেখছি, আমারও ভিউ এদিকে ড্রপ করে যাচ্ছে। তো সব কিছু মিলে কেমন জানি একটা খাপছাড়া কন্ডিশনে চলে গিয়েছি। জানি না এভাবে কয়দিন আমি ইউটিউবে কাজ করতে পারবো। আচ্ছা, একটু ভিডিও সংক্রান্ত কথায় আসি। প্রথমেই দেখলেন কিছু মাছ ধুয়ে আমি একটু হলুদ দিয়ে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ইউনির জন্য মাছটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে আমি এক পিস লেগ পিস নিয়েছি একটা, সেটাকে আমি একটু আদা বাটা, রসুন বাটা, একটু সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আজকে বিকেলে বাচ্চাদেরকে একটু পাস্তা করে খাওয়াবো, তো ভাবলাম এইভাবে মাংসটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দেবো। তারপর যখন পাস্তা সিদ্ধ করব সব একসাথে মিক্সড করব কিংবা একটা কিছু করে খাইয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হয়ে থাকলে কাজ অনেকটা এগিয়ে থাকবে, সেই জন্যই এই চিন্তা ভাবনা করেছি। এই পর্যায়ে আমি আজকে দুপুরে আমাদের কি খাওয়া হবে সেটার জন্য ছোট মাছ ভাজি করে নিচ্ছি। ছোট যে পুঁটি মাছগুলো থাকে এগুলো ভাজি খেতে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও। তো দেখলাম যে এই ছোট মাছগুলো অনেক দিন থেকে ফ্রিজে আছে, তাও তো প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 15 দিন হয়ে গেছে। তো এই মাছগুলোকে সবার আগে ভাবলাম যে একটু ভেজে ফেলি, মুচমুচে করে ভাজলে খেতেও ভালো লাগবে। আর এই মাছ ভাজিটা বসিয়ে আমি অন্য কাজ করতে পারবো, আমাকে ঠায় দাঁড়িয়ে কোনো কিছু করতে হবে না। তো এই জন্য শর্টকাট যতভাবে কাজ করা সম্ভব সেভাবেই কাজগুলো করছি। আর এই ধরনের ছোটো পুঁটি মাছ আমি জানি আমার অনেক আপু ভাইয়েরা খেতে অনেক বেশি পছন্দ করেন। এর আগেও আমি যখন ভেজেছি অনেকের কাছ থেকেই কমেন্ট এসেছে এরকম ছোট মাছ ভাজা খুবই পছন্দের। আমার নিজেরও ভীষণ পছন্দের একটা খাবার এরকম ছোটো পুঁটি মাছ। খালা যাবার আগে এই মাছগুলোকে কেটে রেখে গিয়েছিল। ভাবলাম যেহেতু সব কিছু কাটাই আছে, একটু কষ্ট করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলেই মাছ ভাজা হয়ে যাবে। এবং সেই চিন্তা থেকেই যত ফাঁকিবাজি আইটেম তৈরি করা যায় সেগুলোতেই কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আর অন্যদিকে আমার ফ্রিজে আমি গতকালকে একটু ডাল করে রেখেছিলাম বেশি করে, সেটা আছে, এবং চিকেন রান্না করা আছে। এই দুটো রান্না থাকলে আমি মোটামুটি নিশ্চিন্তেই থাকি। আর আজকের জন্য আমি আরেকটা ছোট্ট আইটেম করব, একদম সহজ চটজলদি, সেটা হচ্ছে পালং শাক দিয়ে টাকি মাছ। তো এগুলো করতে করতেই বারবার মনে হচ্ছিল আল্লাহ আমার খালার সদ্বুদ্ধি দাও, খালা যেন দ্রুত চলে আসে। কেমন জানি ব্লগগুলো খালা খালা হয়ে যাচ্ছে, তাই না? সবগুলো ব্লগেই কিন্তু আমি খালার কথা বলছি। এই কথাগুলো কিন্তু আমার বিদেশে থাকা অবস্থায় কখনো আপনারা আমার ব্লগে শুনেননি। কারণটা কি আমি বলি, বিদেশে কাজ করার মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। হ্যাঁ, আমি যেখানে ছিলাম মানে ভুটানে, সেটা হচ্ছে একটা ঠান্ডা দেশ। সেই দেশে আমার এত ছোটাছুটি ছিল না, যা দেশটা অনেক বেশি সিকিউরড। আমার বাচ্চারা খুব আরামে আয়েসে ট্যাক্সি নিয়ে চলে যেত, ক্লাস করে চলে আসতো, কোনো ঝামেলা ছিল না, আমাকে ওদের পিছে দৌড়াতে হতো না। এটা ছিল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে ঠান্ডা একটা দেশে আপনি যতই কাজ করুন আপনার ভিতরে কোনো টায়ার্ডনেস কাজ করবে না, আপনি ক্লান্ত হবেন না, ঘামবেন না, বিরক্ত হবেন না, আপনার শরীর খারাপ লাগবে না, প্রেশার আপ ডাউন করবে না। তো এটা একটা অনেক বড় কারণ, যেই কারণে আমরা যারা বিদেশে ছিলাম কিংবা বিদেশে থেকেছি আমাদের কাজ করা অত কষ্টকর কখনোই মনে হয়নি। আমি আমার ভুটানের ভ্লগগুলো যারা দেখেছেন তারা জানেন যে ওখানে আমি 10 দিন পর পর আমার ফার্নিচার ডাস্টিং করতাম, আর এখানে আমি দিনে 4 বার করে ফার্নিচার ডাস্টিং করবার পরেও মনে হচ্ছে যে আমি কিছুই করিনি, আমার ঘরবাড়ি পুরো ময়লা হয়ে আছে। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আর তারপর তো ওয়েদার একটা বিষয় আছেই। একটু এই পর্যায়ে ভিডিও রিলেটেড কথা বলি। আমি এখানে ওই যে
টাকি মাছ দিয়ে পালংয়ের রেসিপিটা স্টার্ট করেছি, কিন্তু এর মধ্যে আমি আপনাদেরকে একটু মরিচের বক্স দেখিয়েছি। আসলে রোজার আগে সবাই যখন কম দামে মরিচগুলোকে স্টোর করছিল কিংবা প্রিজার্ভ করছিল, তো তখন আমিও কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম। তার মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো আছে। তো মরিচের একটা বক্স অলরেডি পুরো রোজার মধ্যে এবং ঈদের মধ্যে খাওয়া শেষ। এই বক্সটা এবার যখন ওপেন করেছি দেখলাম বেশ কিছু মরিচ নিচ দিয়ে নষ্ট হয়ে গেছে। তো সেখান থেকে আমি কিছু ফেলে দিয়ে টিস্যু দিয়ে নতুন ফ্রেশ মরিচগুলো রেখেছিলাম। আজকে আবারও দেখছি আরেক সাইডে কিছু কিছু মরিচ নরম হয়ে যাচ্ছে। তো আজকে আবারও অফ ক্যামেরায় সেই মরিচগুলোকে গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথেও এই ঘটনাটা ঘটেছে কি না আমাকে কাইন্ডলি জানাবেন। আমি যেটা করেছিলাম, মরিচের বোটাটা জাস্ট ফেলে দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে টিস্যু দিয়ে চেপে শুকিয়ে নিয়ে, কোনো পানি ছিল না, আমি ধুয়ে রাখিনি, শুকনো মরিচকেই ভালো করে টিস্যু দিয়ে চেপে নিয়ে পরিষ্কার করে তারপর আমি একটা বক্সে এগুলোকে রেখেছিলাম। দুটো বক্সে রেখেছিলাম মূলত। একটা বক্স পুরোপুরি আমি শেষ করেছি, আর একটা বক্স এই যে এখন খাচ্ছি, চলছে। তো আমি বারবার যেটা করছি, মরিচগুলোর যেগুলো নরম হয়ে গেছে মরিচ সেগুলোকে ফেলে দিয়ে টিস্যু চেঞ্জ করে ফ্রেশ টিস্যুতে রাখছি। আপনারা পরবর্তী অংশে যে আসলে কি করছেন আমাকে কাইন্ডলি জানাবেন। এছাড়াও আরও কিছু মরিচ আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি, যেগুলো আমি বাটা মরিচ গরুর মাংস কিংবা রিচ ফুড কোনো কিছু রান্না করতে গেলে ব্যবহার করছি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে আমি মাছটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তুলে ফেলেছি, আর তারপর পালং শাক দিয়েছি। এবার মাছটাকে খুব ভালো করে বেছে নিয়ে পালং শাকের সাথে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। পালং শাক কিন্তু খুব ভালো ব্লাড হওয়ার জন্য, মানে একটা খুব ভালো সোর্স, কিন্তু আমাদের বাচ্চারা এতটা পছন্দ করে এটা খায় না। তো আমি প্রায়ই চেষ্টা করি চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে রান্না করতে, কিংবা এইভাবে মাছ ভেঙে পালং শাক দিয়ে করতে, তাহলে হয়তো বা মাঝে মাঝে একটু একটু খায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরে রান্নাটাও হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে মুরগির মাংসটাও বের করে নিয়েছি, আর আজকে যে দুটো আইটেম রান্না করেছি সেগুলোও দিয়েছি। এখানে ভাত দিয়ে দিলাম। একটা মেয়ে অলরেডি কোচিং থেকে চলে এসেছে, ও গোসল করে এসে খেতে বসে যাবে। আর একটা মেয়ে স্কুল থেকে আসবে, আমি ওকে এখন আনতে যাব। তো এই ছুটাছুটির মধ্যে আসলে বললামই তো যে অন ক্যামেরায় কাজ করাটা খুব টাফ হয়ে যায়। অফ ক্যামেরাতেই নিজের কাজ নিজে জলদি যতটুকু এগিয়ে নেওয়া যায়। আসলে আমরা যারা কাজের লোকের উপরে ডিপেন্ডেন্ট, আমরা কেন জানি মানে বসে থাকি, অপেক্ষায় থাকি। এটা আসলে মনে হয় ঠিক না। আমি এখন থেকে আর অপেক্ষায় থাকবো না। আর এ পর্যায়ে আপনাদেরকে একটু আমার ভালোবাসা দেখাচ্ছি। আমার জন্য ভালোবাসা এসেছে টাঙ্গাইল থেকে। আমার হাজব্যান্ড ঈদের পরে চলে গিয়েছিল, আমার শাশুড়ির সাথে দেখা করে এসেছে, এই কথাটা আপনারা জানেন। তো আমার শাশুড়ি মা আমার জন্য এত এত ভালোবাসা পাঠিয়েছেন। এই যে এই পিঠাগুলো পাঠিয়েছেন আমার মেয়েদের জন্য। তারপর এখানে হচ্ছে কলা পিঠা, এটাও পাঠিয়েছেন আমার এবং আমার মেয়ের জন্য। আমি আমার শাশুড়ির জন্য কিছু পাঠাই বা না পাঠাই, আমি আমার শাশুড়ির দুষ্ট বউ হয়ে থাকলেও তিনি কিন্তু আমার অনেক লক্ষ্মী শাশুড়ি। তিনি কিন্তু ঠিক ঠিকই বৌমা এবং তার নাতিনদের জন্য পাঠায়। আর এটা কি জানেন, এটা হচ্ছে বোরহানি। আমার শাশুড়ি নিজের হাতে এই বোরহানিটা বানান, অসম্ভব মজার হয়। আমি যেহেতু বোরহানি খেতে ভীষণ পছন্দ করি, তো উনি জোর করে ওনার ছেলের হাতে এটা দিয়ে দিয়েছে। ওনার ছেলে নাকি বারবার বলছিল যে না লাগবে না, ও মনে হয় এটা খায় না। দেখুন, আমার হাজব্যান্ড কিন্তু জানে না, কিন্তু আমার শাশুড়ি ঠিকই জানে যে আমি বোরহানি কত পছন্দ করি। এটা হচ্ছে ভালোবাসার চিহ্ন। মা, এই চিহ্নটা আমি আপনার জন্য দিলাম, আপনাকে ভালোবাসার চিহ্ন দিলাম। তো বোরহানিটা অসম্ভব মজা হয়েছিল। আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। এদিকে আমি আর ইউনি দুজনেই ব্যস্ত এবং টায়ার্ড কাজ করতে করতে। তো আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমি যেন আমার কাজে ফিরে আসতে পারি, সেই জন্য। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন। ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।